মর্নিং সকলকে। আজকে আমাদের থার্ড ডে আর ঘোরাঘুরি করার লাস্ট দিন দার্জিলিং এ। তো আজকে আমরা লোকাল যে সাইট সিন গুলো আছে দার্জিলিং এ সেগুলো কমপ্লিট করব, কারণ কালকে আমাদের ট্রেন আছে। তো কালকের জন্য কিছু বাঁচিয়ে রাখবো না, কারণ ট্রেন আমাদের দুপুর 2:25 এনজিপি থেকে। তো যেতে অনেকটা টাইম লেগে যাবে, মাঝখানে আমি চাই 1 ঘন্টা আগে পৌঁছাবো, তো 1 ঘন্টা পরে নয়। তো তার জন্য আজকে সবকিছু একবারে কমপ্লিট করে নেব। তো এখন এই ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠে এবার ফ্রেশ হওয়ার পালা। ফ্রেশ হয়ে আজকে বেরিয়ে পড়বো ঘুরতে। তো যেগুলো দেখার সেগুলো আমি দেখবো আজকে, সাইট সিনগুলো তোমাদেরও আমাদের সঙ্গে দেখাবো। তো রোজকার মতোই বেরিয়ে পড়েছি আবার। এই মল্লা রোড দিয়ে আমাদের শুরু হয় জার্নি। ওই সামনে যে রাস্তাটা, এই দিকে ওই সামনে যে রাস্তাটা, ওখান থেকে একটু সামনে একটু নিচের দিকে গিয়েই ওখান থেকে গাড়ি ড্রাইভার দাঁড়িয়ে থাকে। গাড়ি ড্রাইভার ওখান থেকে আমাদের পিক আপ করে নেয়, ওখান থেকে আবার ড্রপ করার সময় ওখানেই ড্রপ করে দেয়। কারণ সকাল দিকে না প্রচন্ড শিশির পড়ে থাকে রাস্তায়, তো এদিকে গাড়ি উঠতে পারে না, নাহলে স্লিপ খায়। ওই জন্য ওই দিক থেকে এই দেখো, দেখতে পাচ্ছ ঘোড়া চারিদিকে। সত্যি এত জায়গা ঘুরে জায়গাটা একটুখানি এই ঘোড়াতেই খুব ভালো লাগে। ঘোড়া বা এই মল রোডটা পুরোটাই খুব সুন্দর লাগে। তো রোজকার মতো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের আজকে প্রথম যে স্পটটা দেখানো হবে সেটা হচ্ছে জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। চলে এসেছি এখন জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা পাশাপাশি তোমাদের। ওই যে দেখতে পাচ্ছ জাপানিজ টেম্পল, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পিস প্যাগোডা। ওইদিকে যাবো, এবার আমরা উঠবো, উঠে দেখবো সবকটা। দেখে এখান থেকে তারপরে বললো রক গার্ডেনটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য, কারণ আজকে ওয়েদারটা খারাপ হতে পারে হট করে। আর রক গার্ডেন না অনেকটা নিচে, তো ওই জন্য বলছে স্লিপারি হতে পারে রাস্তা, অনেক সময় স্লিপ হয়ে যায়, ওঠার সময় সমস্যা হয়ে যাবে। তাই জন্য বললো যে এই দুটো দেখে আগে রক গার্ডেন করে নেব। না আগে আগে বলছিল যে রক গার্ডেনটা সবার লাস্টে, কিন্তু রক গার্ডেনটা সবার আগে করে নেব। তো এই যে আমরা এখন জাপানিজ টেম্পলের দিকে উঠছি। আরে এমন কিছু খারাপ সিঁড়ি না, নর্মাল উঠতে পারবে, ওঠো না। ওহ জাস্ট দারুন, বাগানের মধ্যে দিয়ে। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। বুদ্ধা টেম্পল, পিস প্যাগোডা। এটা জাপানি ভাষায় কি লেখা আমি কিছুই পড়তে পারছি না। এটা ফজি গুরুজি, এই যে লেখা আছে এখানে সব। এখানে সব প্রার্থনা হয়, এই জায়গাগুলোতে কিন্তু পুরো প্রার্থনা হয়। যেটা বললো মানে পেয়ার রুম এগুলোকে বলে। এই যে এইটা পাশেরটা বোধহয় পেয়ার রুম। উপরেও জায়গা আছে, উপরে যাবো না। এখানে একটা বুদ্ধর মূর্তি আছে, এই যে ফাউন্ডার ইনি তৈরি করেছেন এটা, ফজি গুরুজি, নেপাল। বাট উপরে না উঠার পারলাম না। উপরে যদি কিছু একটা মিস করে যাই, ভালো জিনিস। ও আচ্ছা, আরে বাপরে, এখানে না আসলে তো হতোই না। এই হচ্ছে এখানে পুরো। আচ্ছা, তার মানে মনে হচ্ছে এই জাপানিজ টেম্পল যেটা, এটা মনে হয় খুব সম্ভবত মানে জাপানিদের, আর ওটা বোধহয় নেপালিদের বোধহয় খুব সম্ভবত হতে পারে। ওইখানে যে বুদ্ধ টেম্পল মানে পিস প্যাগোডা যেটা, ওটাতে যাবো আমরা। এবার আমরা এখান থেকে নেমে যাচ্ছি আস্তে আস্তে, নেমে এবার পিস প্যাগোডাতে যাবো। কি সুন্দর। পিস প্যাগোডাটা একটু উপরে, আমার মায়ের হয়তো উঠতে একটু অসুবিধা হবে। অসুবিধা নেই, ঠাকুরের নাম করে উঠে গেলে কিছুই হয় না সব জায়গায়, আমি যেটুকু দেখলাম। এই সিঁড়ি অনেকটা খাড়াই। ও মাই গড, এখান থেকে ভিউটা যাবো। সত্যি সত্যি দার্জিলিং এ যেখানেই যাই সেখানেই ভিউ।
এখানটাতে এই পর্যন্ত তো মনে হয় জুতো খুলতে হবে না, দেখছো কত সুন্দর জায়গা। তাই সামনে জুতো খুলতে হবে, জুতো খুলে না বাবা, জুতো খুলে থাকা যাচ্ছে না। চলো এই জায়গাটা পুরো গোল করে, এখান থেকে আবার গিয়ে উপরে উঠতে হবে। তো কেমন লাগছে জায়গাটা? সামনে বুদ্ধ মূর্তি। উপরে চড়বেন না, শেরমন। এখান থেকে ভিউটা ভালো আসছে, এখান থেকে ভিউটা দেখো, বুঝে দেখো। হ্যাঁ, তো এখান থেকে নেমে গেছি আমরা, এখন রক গার্ডেন্সের দিকে যাব, আবার গাড়ি থেকে উঠবো। এই কাজ, খালি গাড়িতে ওঠো, নতুন জায়গায়। এখন যাচ্ছি রক গার্ডেনের দিকে, টয় ট্রেনের লাইন দেখতে দেখতে। টয় ট্রেন একটাও দেখতে পাচ্ছি না এখন। এই হচ্ছে রক গার্ডেন যাওয়ার রাস্তা, একদম সিধা নিচে, একদম স্ট্রেট পুরো, এদিক বাঁকা তারা কিচ্ছু নেই, একটু হালকা হালকা হয়ে পুরো একদম স্ট্রেট। একদম ফার্স্ট গিয়ার দিয়ে গাড়ি চালাচ্ছে এখানে। ফার্স্ট গিয়ার দিয়ে চালাচ্ছে একটাই কারণে, বলো না হলে স্লিপ করে যেতে পারে গাড়ি, বা ওঠার সময় তো ফার্স্ট গিয়ার দেয়, সেকেন্ড গিয়ার দিতেই পারবে না এখানে। বাপরে কি খাড়া রাস্তা, নিচে মনে হয় যেন ধূপ করে গিয়ে পড়বো। বাবা রে, অসুবিধা হলে চোখ বন্ধ করে দাও। হ্যাঁ, এদিকেও আছে ভর্তি। জানিয়ে রাখি, গাড়ি ভাড়া কিন্তু সিজন টু সিজন ভ্যারি করে। এই মুহূর্তে আমাদের যে গাড়ি ভাড়া পড়েছে ডেইলি 2500, কোনোদিন 3000, এটা কিন্তু সিজনের উপর ডিপেন্ড করছে। হয়তো এটা আমাদের এখন অফ সিজন চলছে, তাই জন্য যখন সিজন টাইম তখন কিন্তু ভাড়া অনেকটা বেড়ে যেতে পারে, তো সেটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। গাড়ির দাদা আমাদের সাথে ড্রাইভিংও করছে, প্লাস গাইডের কাজ করে দেয় রোজ। টিকিট কাটতে হলো এখান থেকে, পার হেড 20 টাকা করে পড়লো। এন্ট্রি করবো এবার। ঝর্ণাটা দেখো সামনে। ওয়াও, জাস্ট দারুণ লাগছে এখানে। আওয়াজ কতটা শুনতে পাচ্ছ বুঝতে পারছি না, ঝর্ণার আওয়াজটা খালি শোনো, একটু ফিল করো শুধু। এবার এই ওপরে উঠবো আস্তে আস্তে, অনেকটা চড়াই, অনেকটা। দেখ, তাই ভাবি এইটুকু উঠতে গিয়ে আমার যদিও কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মা বাবার কত অসুবিধা। কিন্তু কেদারনাথ তো এর থেকেও, যারা কেদারনাথ যায় কত উপরে হেঁটে হেঁটে মাইলের পর মাইল যেতেই থাকে। এখানে বসার জায়গা দেখো, তোমাদের কাউ যদি বসতে ইচ্ছা করে এখানে একটু বসে নিতে পারো। কি সুন্দর সুন্দর ফুল, পাতার মতো দেখতে। ওই দেখো, এই একটা ওয়াটারফলস। আরে বাপরে, ঝর্ণাই ঝর্ণা চারিদিকে। এখনো উঠে ওই জায়গায় যাবো আমরা, ওখানে মনে হয় এর থেকেও বড় ঝর্ণা আছে। এখানে আবার একটা বসার জায়গা করে রেখে দিয়েছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। ও বাবা, এখানে দেখি কোল্ড ড্রিঙ্কস বিয়ারের ইয়েও আছে,
ড্রেস চেঞ্জ করে ফেললাম, জাপানিজ ড্রেস পরে এবার ভিডিও ফটো তুলবো এখানে। তো হয়ে গেল না, গোর্খা না সরি এটা গোর্খা ড্রেস, জাপানিজ না গোর্খা। এই যে দুজনেই গোর্খা হয়ে গেছি, দুজনেই গোর্খা হয়ে গেছে। তো অনেক ফটোশুট অনেক করলাম, ভালোই লাগলো বেশ। এবার ওপর দিকে ওঠার পালা, ওপর দিকে উঠে দেখি। সব জায়গায় যাওয়ার আগে না একটা এক্সাইটমেন্ট ফিল হয়, তো সেটাই হচ্ছে এখন। উপরে উঠবো, কি দেখবো না দেখবো জানি না। বন্ধুরা অনেকটা উঁচুতে, পা ব্যথা করছে? অল্প হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেলে হবে? যদি কোনো সময় কেদারনাথ যাই তখন হেঁটে হেঁটেই পুরো যেতে হবে। আর খুব কুড়ে হলে তখন গাধার পিঠে, মানুষের পিঠে উঠে উঠে তখন যেতে হবে। এর মতো গোর্খাদেরই নাকি? ও আচ্ছা, শিব ঠাকুরের। ওয়াও, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, মহাদেব, হর হর মহাদেব। এক্ষুনি কেদারনাথের কথা বলছিলে না, জন্য এখানেই হর হর মহাদেব দেখা দিয়ে দিয়েছে। কেদারনাথের কথা, হ্যাঁ এটা কিন্তু সত্যি, জানতাম না এখানে যে মহাদেব আছে। বাবা এই জায়গাটা দেখো, মাথায় বাড়ি না খেয়েও মুখের একটা বুলি হয়ে দাঁড়িয়েছে। দার্জিলিং যাস না, সিকিম চলে যা, সিকিম চলে যা। তো সিকিমে ভিউ আছে ঠিক আছে, তা দার্জিলিং এ বলে ঘোরার কোনো জায়গা নেই, তাহলে এগুলো কি? এগুলো কি এত সুন্দর সুন্দর জায়গাগুলো কি? অদ্ভুত ব্যাপার। অনেকেই দেখেছি, বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি, না দার্জিলিং এ কিচ্ছু নেই, দেখিস না, বেকার, এখন চলে যা সিকিম চলে যা, গ্যাংটক চলে যা, পেলিং চলে যা, এত কিছু এই বলতে থাকে। ওখানে কিচ্ছু নেই, তো এগুলো কি দেখছি আমরা? এত সুন্দর সুন্দর জায়গা, বলে কিছুই নাকি দেখার নেই। তো বন্ধুরা জায়গাটা খুব দারুণ লাগলো। উপরে আর উঠবো না, ফটোশুট মুট অনেক কিছুই করলাম। তো এবার নিচে যাচ্ছি আস্তে আস্তে, আর দেরি করা যাবে না। আরো উপরে, তো উপরে যেতেই থাকবো, অনেক উপর পর্যন্ত আছে, অত উপরে কে যাবে। তো এখন নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছি আমরা। এই সাইড দিয়ে দেখো বাবা, এইদিকে কিন্তু প্রচন্ড স্লিপ। কিন্তু আমার এখানে এই কি সাজালো, গোর্খাদের মতো যে সাজিয়ে দিল, খুব দারুণ লাগলো। আর যাই হোক, অনেক ঘুরলাম রক গার্ডেন, এবার হয়তো ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, আরো অনেক জায়গা আছে, ওগুলোতে যাব। আমরাও যাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি, দেখতে থাকো আমাদের সাথে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার এতগুলো জায়গার মধ্যে কোন জায়গাটা ভালো লেগেছে, তো বললো কোনোটাই ফেলার না। এই কথাটা সত্যি, কিন্তু এক একটা জায়গা একরকম। চা বাগানের মজা চা বাগানে, এই জায়গার এই মজা এরকম। কমলালেবু মানে অরেঞ্জ গার্ডেনে গিয়ে ওখানে মানে বেসিক্যালি সব প্রায় নেই কমলালেবু নিচের দিকে, যে কিছু ছবি তুলবো, ওনারা বলেছিলেন যে টাচ করে ছবি তোলা যাবে, বাট টাচ করবোটা কি? নেমে তো গিয়েছিলাম অনেক আনন্দ করতে করতে, এবার ওঠার সময় রাস্তা একদম এরকম খাড়া হয়ে থাকবে এইভাবে একদম। এবার উঠছি এদিকে, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, এগুলোই দেখবো। দেখতে পেলাম, এটা আনন্দ হলো মনের মধ্যে। চলে আসলাম আমরা বাতাসিয়া লুপ, এবার দেখবো এখান থেকে হালকা, এখান থেকে ওই যে দূরে হালকা দেখা যায় এখান থেকেই, কিন্তু সামনে গিয়ে দেখবো। ঢুকতেই এখানে লেখা আছে গোর্খাল্যান্ড বাতাসিয়া লুপ।
এখানে টিকিট কাউন্টার। টিকিট কেটে উঠলাম, 50 টাকা পার হেড পড়লো এখান থেকে। তো কেমন লাগছে এখানে যেতে? হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা লাগছে। আরে বাপরে, এখানে পুরো মানে মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। এই দেখুন দিকে, এই যে এখান থেকে দার্জিলিং যায়, এই হচ্ছে ঘুম স্টেশন আছে এখানে, ওই যে দাঁড়িয়েছে এখানে ট্রেন। এই হচ্ছে বাতাসিয়া লুপ, মানে এটা শহীদ বেদি বলতে পারো তোমরা সবাই। এখানকার শহীদ বেদি মানে গোর্খা যারা ছিলেন ওখানে, যারা মানে ইয়ে ছিল, ওই আর হচ্ছে বানানো হয়েছে। আর্মির একটা মূর্তিও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু এই জ্যাকেট, সোয়েটার এই সমস্ত বিক্রি হচ্ছে। আর এই যে আমাদের প্রিয় তো এই যে পিছনটা দেখতে পাচ্ছ, এই বাতাসিয়া লুপ, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক চলে আসে। তো আমরাও দেখলাম আজকে। ওই হচ্ছে দূরে দেখা যাচ্ছে টয় ট্রেনটা, এখনই ছাড়বে ওটা ওখান থেকে। এই লোকজন সবাই উঠছে এক এক করে, তো সবাই একটু দূরে দূরে চলে গেছে, তো ডাকছে ওখান থেকে, হুইসেল মারছে বারবার। তো আমাদের আর ঘোরার জায়গার বেশি কিছু নেই, এখন ঘুম মনিস্ট্রি যাব। ঘুম মনিস্ট্রি থেকে তারপরে হোটেলে চলে যাব। আর কালকে তো আবার কলকাতা, আবার হুইসেল মারছে, আবার হুইসেল মারছে। সেই লোক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, দেখা হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, এই যে দেখতে পাচ্ছ, এই যে বৃষ্টি পড়ে যাচ্ছে হালকা হালকা। ভালো। তো এবার ঘুম মনিস্ট্রিতে যাব, ঘুম মনিস্ট্রিটা গিয়ে একটু দেখে নেব। এখন বরফ পড়ছে হালকা হালকা, এই যে দেখাই তোমাদের, এই যে এই যে বড় বড় পড়ছে, এই যে সাদা সাদা। এই যে বরফ পড়ছে হালকা হালকা। তো হালকা হালকা বরফ পড়ছিল। বরফ বলতে কি, আমাদের ওখানে যেরকম বৃষ্টির সময় অনেক সময় শিল পড়ে না, ওরকমই আরো ছোট 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 হালকা হালকা পড়ছিল। বন্ধ হয়ে গেল, যাই হোক, ভাবছিলাম হয়তো স্নোফল হবে। তো ড্রাইভার দাদা বললো যে স্নোফল আলাদা, মানে এটা প্রথমে এরকম হালকা পড়ে, তারপরে নাকি স্নোফল হয়। তো স্নোফল হওয়ার নাকি চান্সেস আছে, 50-50 চান্সেস আছে। তো হয়তো পড়লেও পড়তে পারে। তো এই হচ্ছে পাহাড়ি এলাকা, কখন কি হবে কিচ্ছু বলা যায় না। কখনো বরফ পড়ছে, কখনো বৃষ্টি পড়ছে। এখনো সেই ফিল আসছে না বরফের, মানে যেটাকে স্নোফল বলা হয়, স্নোফল হচ্ছে না এখনো, কিন্তু স্নোফল হওয়ার চান্সেস হয় না দাদা। স্নোফল হলে যদি কপালে থাকে স্নোফল দেখতে পারবো। তবে দেখতে ভালো লাগে, কিন্তু ঠান্ডায় পুরো কাবু হয়ে যেতে হবে। এখন এই পার্কিং এ ওয়েট করছি, বেরোতে পারছি না, কারণ এই ঘুম মনিস্ট্রির কাছাকাছি আছি, কিন্তু দেখতে পাচ্ছি না। একটাই কারণ কি, এই তোমার বৃষ্টি আর বরফ পড়ছে, তো এই কারণে। তো চেষ্টা করব দেখার, চেষ্টা কি দেখেই ছাড়বো। বৃষ্টির জন্য ওয়েট করছি একটুখানি, তো ওয়েট করি, বৃষ্টিটা একটু কমুক, তারপর
প্রথম হাতে স্নোফলের বরফ নিলাম। স্নোফল তো পেলাম না, ওই যাই হোক ওরকমই কিছু একটা পেলাম। তো এবার যাব এখন ঘুম মনিস্ট্রিতে একটুখানি ঢুকবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো আমরা এই রেল লাইন টয় ট্রেন লাইনের পাট দিয়ে আমরা এই ঘুম মনিস্ট্রির ভিতরে ঢুকছি। এটাও বুদ্ধিস্টই হবে, হ্যাঁ বুদ্ধিস্ট মনিস্ট্রি। এখানে ঢুকছি। স্লিপ করতে পারে, আস্তে আস্তে আসো। এই হচ্ছে মনিস্ট্রি। এটা আমাদের অন্তিম ডেস্টিনেশন আজকের, আর আজই আমাদের দার্জিলিং এ লাস্ট ঘোরাফেরার দিন। আর কালকে সকাল অবধি আমরা আছি, তারপর তো বেরিয়ে যাব আবার। মনটা খারাপ লাগছে, কিন্তু আবার কলকাতার দিকেও মন পড়ে থাকে, কারণ কলকাতা ছাড়া আমরা যেখান থেকে বিলং করি তো ওটা ছাড়া কেউই থাকতে পারবো না। যতই এদিক ওদিক ঘুরি না কেন, ঠিক বাড়ি গিয়ে যতটা মজা সেই মজা কোথাও পাওয়া যায় না, তাই তো? বাড়ির মতো মজা পাওয়া যায় কোথাও না। তো এই হচ্ছে বুদ্ধিস্ট মনিস্ট্রি, এই যে দেখতে পাচ্ছ। এই ভিতরেও দেখার আছে অনেক কিছু। এই যে লাফিং বুদ্ধের একটা ছোট্ট মূর্তি দেখা যাচ্ছে এখানে ভিতরে, সবকিছু। এখানে লেখা আছে কি প্লিজ রিমুভ শুজ। চারিদিকে এই যে জিনিসপত্র কিনতে পারবে। এই যে দেখতে পাচ্ছ সব বুদ্ধ ধর্মের যারা আছে, বৌদ্ধ ধর্মের তারা সবাই আছে এখানে। এই যে বরফ নিয়ে খেলছে, হালকা হালকা বরফ পড়েছে, ওটা নিয়ে খেলছে। ঠান্ডা প্রচন্ড এখানে, খুব দারুণ জায়গা লাগছে না এটা দেখতে? এই জায়গাটা দারুণ না? হ্যাঁ, কিন্তু খুব শীত করছে এখানে। এই যে লাফিং বুদ্ধ। তো দেখো ভুতরটা, এই দেখো বুদ্ধর কত বড় একটা মূর্তি। আরে বাপ রে, দারুণ জায়গাটা। শীতে রীতিমতো কাঁপছি। গাড়িতে চলে এসেছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড পরিমাণে। তো এখন লাস্ট যে জায়গাটা যাবো মহাকাল টেম্পল, কিন্তু এখন মনে হচ্ছে কিছুক্ষণ ঢুকতে পারবো না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। মহাকাল টেম্পল ওটাই আমাদের লাস্ট একটা দেখার জায়গা। ওই মহাকাল টেম্পলটা দেখেই আমাদের ব্লগ হয়তো শেষ করে দেবো আজকের মতো। আমরা নেমে আবার চলে এসেছি দার্জিলিং, কিন্তু ঘুমের ওই দিক থেকে প্রচন্ড বৃষ্টি হলো। এখানে এসে দেখছি পুরো শুকনো, এখানে কোনো বৃষ্টিই হয়নি। তো এখন আমরা এই মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। এইটা দেখে খাওয়া দাওয়া করে রুমে চলে যাব। তো এই সামনের দিকে যাচ্ছি, এখন এগোচ্ছি এদিকটাতে মহাকাল মন্দিরের দিকে। এই সামনে দেখা যায় নিউ মহাকাল মার্কেট, মহাকাল মন্দির যাই বলে এই দিক থেকেই যেতে হবে তোমাকে। আপনি চাইলে পুজো দিতে পারেন এখানে, পুজো তো দিতে পারবেনই। আমরা এখন পুজো দেবো না, কারণ আমরা খেয়ে দিয়ে নিয়েছিলাম। তো আমরা এখন এই মহাকাল টেম্পলে উঠছি এখান থেকে। অনেকটা উঁচুতে মন্দিরটা, একদম মেলের সামনেই। মানে এখানে শুধু সব সময় আসা যায়, বারবার, একবার জায়গায় 4 বার 5 বার সব সময় আসা যায়, কোনো অসুবিধা নেই। একদম মেলের সামনেই, মানে ঘুরতে ঘুরতে চলে আসলে সামনে। এই যে একটা ঘন্টা আছে ঢুকতেই। বয়স্কদের আসতে খুব প্রবলেম এখানে, এতটাই খাড়া, মানে খুব বয়স্ক যারা তাদের খুব মানে অসুবিধা হবে এখানে। ওই যে সামনে দেখা যাচ্ছে, ও এখানেও দেখি পাইন গাছে ভর্তি। ওই দেখো এখান থেকে ভানু ভবন দেখা যাচ্ছে। বয়স্কদের খুব কষ্ট এখানে আসতে। যারা হার্টের পেশেন্ট আছে, যদি পারো তো আসবে, মনে জোর থাকতে লাগবে প্রচুর, নাহলে কিন্তু এসো না।
শ্বাসকষ্ট হতে পারে, অনেকটাই উঁচুতে। অনেকটাই উঁচুতে। এটা একটা হনুমান মন্দির। এটা হনুমান মন্দির আছে, এই যে রাম জানকী হনুমান মন্দির। হ্যাঁ, জুতো খুলে আসো। এই বজরংবলীর বহুত বড় একটা মূর্তি। তো উঠতেই প্রথমে পড়বে হচ্ছে এই হনুমান মন্দির। এবার আরো উঁচুতে এই হচ্ছে ঢুকতেই একটা। হাঁপিয়ে গেছো? হাতে লেগে গেছে? হাতে বাজিয়ে দিয়েছে ঘন্টা। তো এই ঢুকতেই দেখছো মা কালীর মন্দির। এখানে আমাদের দক্ষিণাদিরাম থেকে প্রদীপ প্রসাদ দিল, নকুলদানা আর এই দেখো বাদর। একদম শান্ত পরিবেশ, একদম খুব সুন্দর লাগছে। একটা বৌদ্ধিক টাইপের। তো আমরা মহাকাল টেম্পলটাও খুব ভালোই মানে দেখলাম, আর খুব সুন্দর, এতগুলো জায়গার মধ্যে খুব সুন্দর। ও এইদিকে আরেকটা ঠাকুর রয়েছে, গণেশের মতো লাগছে নিচেরটা, আবার তার নিচে তোমরা সবাই মাতা রানী না কি বলতে পারবো না। এটা নিচে কিন্তু এই মূর্তিটা গণেশের মতো লাগছে। এই যে মূর্তিটা নিচে গণেশই আছে এটা। এই যে এখানে একটা শিবলিঙ্গ আছে, হ্যাঁ এদিকে, এটা এদিকেও আছে। এটা এই সাইড থেকে ঘোরাতে লাগে, মানে এটাই এদিক করে ঘোরাতে লাগে, এদিক করে ঘুরিয়ে। ও ও এটা এখানে হয়তো কোন নিয়ম আমি ঠিক জানি না, বলতে পারবো না, কিন্তু দেখো ঘোরাতে খুব ভালোই লাগে। তো এটা নিয়ম হচ্ছে এই দিক থেকে ঘোরাতে হয়, ওদিক থেকে না, একজন বলে দিল। এই যে পর 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 করা আছে। খুব দারুণ লাগলো এই মন্দিরটা। আর চারিদিকে কিন্তু মানে শিবলিঙ্গ চারিদিক থেকে রয়েছে মন্দিরটাতে। তো এই হচ্ছে মহাকাল মন্দির, ভালো লাগবে এখানে আসতে, কিন্তু কেউ ভুলবে না মহাকাল মন্দিরে, খুব দারুণ লাগবে। এখন আমরা এখান থেকে নেমে যাব, হয়ে গেছে দেখা মহাকাল মন্দির আমাদের। ওঠার সময় কষ্ট হচ্ছিল, এখন নামার সময় কষ্ট হচ্ছে না। আমরা বেরিয়ে যাচ্ছি এখন মন্দির থেকে। এই মন্দির থেকে বেরিয়ে এবার একটু কিছু পেট পুজো করতে হবে, পেট পুরো ফাঁকা হয়ে গেছে। তারপরে হোটেলের দিকে চলে যাব, আর কোথাও যাব না। ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেল। বিকেলে এসে একটু ম্যাল রোডে বসবো, ম্যাল রোডে বসে আজকের মতো আমাদের। এই দেখো বাঁদর এখানে প্রচুর দেখতে পারবে, আমভক্ত হনুমান। ওই দেখো। তো আমরা রুমে চলে এসেছি এখন, খাওয়া দাওয়া সেরে একদম পেট ভর্তি করে চলে এসেছি চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়ে।
এখানে যাই বলো না কেন, চিলি চিকেন ফ্রাইড রাইস না একটু অন্য স্টাইল হয়, খেতে খারাপ না আমি বলবো, কিন্তু চিলি চিকেনের মানে টেস্টটা একটু অন্য ধরনের, আমাদের ওখানকার মতন না। তো বারবার আমি এটা বলছি ঠিকই, কিন্তু সব জায়গার খাবার সেম হয় না, এক এক জায়গায় এক এক রকম প্রসেসে তৈরি হয় সবকিছু। তো সব জায়গা ঘুরলাম, খুব ভালোই লাগলো। তোমরাও এসো, যে যে জায়গাগুলো দেখালাম চেষ্টা করবা এই জায়গাগুলো ঘোরার, অন্যান্য জায়গা না পারলেও চেষ্টা করবা এই জায়গাগুলো যাতে ঘুরতে পারো। তো ভিডিও ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবকে একটু জানিয়ে দাও, আর শেয়ার করে দাও সবাইকে ভিডিওগুলো, আর একটু অবশ্যই একটা করে লাইক তো বানতাই। তো আজকের মতো ভিডিও কমেন্ট করো প্লিজ যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওগুলো, কেমন লাগলো এই জায়গাগুলো, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। বেসিক্যালি অনেকেই এসেছে এসব জায়গা, আর যারা আসেনি এখনো পর্যন্ত তারা একবার অন্তত দার্জিলিং মিস করো না, খুব সুন্দর জায়গা। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি, টাটা।